বাংলা সাহিত্যে রহস্য, রোমাঞ্চ ও ভুতুড়ে গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন। আজ থাকছে আপনাদের জন্য অন্বেষণ গল্পের থেকে অনিশ দাস অপুর লেখা থাবা। গল্পটি আমরা নিয়েছি আর এক ড্রাকুলা এই বইটি থেকে। গল্প পাঠে মিঠুন, সৌভিক এবং সৌমেন। শুরু হচ্ছে অনিশ দাস অপুর লেখা রহস্য রোমাঞ্চকর গল্প থাবা। অনেকদিন আগে বরিশালের বাবুগঞ্জ থানার দেহের গতি নামে ছোট্ট একটি গাঁয়ে আতঙ্ক সৃষ্টি করে এক দানব। দানবটাকে কেউ দেখেনি, শুধু তার অস্তিত্বের প্রমাণ ছিল নির্মম শিকারের বলি হওয়া গ্রামবাসী। একইভাবে খুন হয়ে যেত সবাই, আর প্রত্যেকের ঘাড়ে থাকতো থাবার চিহ্ন। দানব 10টা নোক বসিয়ে দিত শিকারের ঘাড়ে। শুরুতে মানুষ নয়, ছোটখাটো প্রাণী দানবের শিকার হচ্ছিল। একদিন সকালে এক চাষা ঘুম থেকে উঠে দেখে তার 3টে ছাগল রক্তাক্ত অবস্থায় মরে পড়ে রয়েছে। এরপরে গাঁয়ের 3টে পোষা কুকুরকেও মৃত অবস্থায় পাওয়া যায়। সবার ঘাড়ে অদ্ভুত থাবার চিহ্ন। গুজব ছড়িয়ে পড়ে গ্রামে। প্রাণীগুলোর অন্তিম দশার কথা জানে সবাই, কিন্তু কেউ বলতে পারে না কিভাবে মারা গেল জানোয়ারগুলো। একটি বাছুরও রক্তক্ষরণে মারা গেল। নিরীহ প্রাণীটির ঘাড়ের শিরা টেনে ছিঁড়ে ফেলা হয়েছে 10 আঙুলে। ঘাড়ে 10টি ধারালো নখের চিহ্ন। এরপরে সাবধান হয়ে গেল গ্রামবাসী। বিছানার পাশে দা কুড়ুল খন্তা রেখে তারা ঘুমোতে লাগলো। গোয়াল ঘরে তালা মেরে রাখা হলো পোষা জন্তুদের। গোটা গাঁয়ে ছড়িয়ে পড়ল এই আতঙ্ক। নানা জনের নানান গল্প বানাতে লাগলো। একে অন্যের দিকে তারা সন্দেহের দৃষ্টিতে তাকাতে লাগলো। এরপরে ঘটল সেই ঘটনা যে ভয়টা এতদিন সবাইকে কুড়ে কুড়ে খাচ্ছিল। দানব হামলা চালালো এবার মানুষের উপরে। আক্রমণের শিকার হলো মাতাল জমির উদ্দিন। একদিন সকালে মৃত অবস্থায় পাওয়া গেল তাকে। ঘাড়ে 10টা নখ বসানো চিহ্ন, গর্ত হয়ে আছে। কুকুর, ছাগল এবং বাছুরের মতো একই পরিণতি হয়েছে তার। প্রবল রক্তক্ষরণে মারা গেছে। 3 কুলে যার কেউ নেই, সেই ভব ঘুরে জমির উদ্দিনের মৃত্যুতে গাঁয়ের মানুষ শোক প্রকাশ করল না। তবে ভয়ে কলিজা শুকিয়ে গেল সবার। কারণ সবাই জেনে গেছে মানুষ শিকারেও অরুচি নেই দানবের। যে কেউ তার শিকার হতে পারে। ভীত সন্ত্রস্ত গ্রামবাসী এবারে গড়ে তুলল একটি স্বেচ্ছাসেবী দল। তারা রাতের বেলা পালা করে গ্রাম পাহারা দেবে। তবে মুশকিল হলো, কেউ জানে না কিসের বিরুদ্ধে তারা লড়াই করছে। লিটু আর টিটু নামে 2 ভাইকে করা হলো স্বেচ্ছাসেবী দলের নেতা। এরা গাঁয়ের সবচেয়ে সাহসী 2 তরুণ। একমাত্র এদের বাড়িতেই 2টি গাদা বন্দুক আছে। বন্দুক দিয়ে তারা মাঝে মাঝে গাঁয়ের পাশের জঙ্গলে শিকার করে। আর এদের বাড়ি জঙ্গলের ধারেই, এবং লোকের ধারণা দানবটা জঙ্গলেই আস্তানা গেড়েছে। ওদের বাছুরটাকেই মেরে ফেলেছে দানব। স্বেচ্ছাসেবী দল গঠন হওয়ার পরে লিটু আর টিটু বাড়ি গেল কিভাবে রাতে পাহারা দেবে তা নিয়ে আলোচনা করতে। শীতের রাত, তাই রান্নাঘরে উনুন জেলে বসলো 2 ভাই। ওদের মা নেই, বাবা আছে, আর আছে বুড়ি ঠাকুমা। ঠাকুমা প্রায় বেশিরভাগ সময় চুলোর পাশে বসে থাকে, গায়ে কালো একটা চাদর জড়িয়ে। উনুনের উত্তাপ তার শরীর গরম রাখে। আজ রাত থেকে শুরু করব পাহারা, নিচু গলায় বলল বড় ভাই লিটু।
দলনেতা হিসাবে আমাদের উপরে দায়িত্ব পড়তেছে। তাছাড়া অন্যরা এখনই পাহাড়ে যেতে ভয় পাচ্ছে। সায় দিল ছোট ভাই টিটু। ওটা যাই হোক না কেন, প্রতি 5 দিন পর পর হামলা চালায়। জমির উদ্দিন মারা গেছে আজ 5 দিন হলো, আজ রাতে আবার ওটা হামলা চালাতে পারে। কাজেই আজই পাহারা বসাতে হবে। তোরা পাহারা দিতে যাচ্ছিস যা, বলে উঠল ওদের বাবা। তবে কিসের সঙ্গে টক্কর দিবি সে কথা যেন থাকে মনে। ওটা কিন্তু আকস্মিক হামলা চালায়। এ পর্যন্ত যে কটা হামলা হয়েছে ধস্তাধস্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি। কাজেই খুব সাবধান। মা, আপনি কি বলেন? চুলোর পাশে বসা ঠাকুমা তার ছেলের দিকে একবার চোখ তুলে চাইলেন। কেন জানি না শিউরে উঠলেন। তারপর আবার মুখ নামিয়ে তাকিয়ে থাকলেন জ্বলন্ত চুল্লির দিকে। ওরা তিনজন নিজেদের আলোচনায় ফিরে গেল। বুড়ির কাছ থেকে অবশ্য কোনো জবাব আশাও করেনি, কারণ ঠাকুমা স্বল্পবাক মানুষ। তাছাড়া বেশ কবছর ধরে তার মাথারও ঠিক নেই। হঠাৎ হঠাৎ উল্টোপাল্টা সব কাজ করে বসেন। লিটু তাদের পরিকল্পনার কথা জানালো বাপকে। আমি আর টিটু আজ রাতে বন্দুক নিয়ে জঙ্গলে যাব। তবে জঙ্গলে ঢুকবো না, জঙ্গল আর গাঁয়ের মাঝখানে রাস্তায় পাহারা দেব। দানবটা যদি আসেই আমাদের চোখ এড়িয়ে গাঁয়ে ঢুকতে পারবে না। তোরা পাহারা দিবি কিভাবে? জানতে চাইল উদ্বিগ্ন বাবা। আমরা একজন আরেকজনের উপর নজর রাখবো, জবাব দিল লিটু। হাঁক চিৎকার দিলে শোনা যায় এরকম দূরত্বে থাকবো দুজনে। জঙ্গলের দিকে চোখ থাকবে আমাদের। দানব যদি সত্যিই জঙ্গলে থাকে বেরোনো মাত্রকে গুলি করব। কাউকে না কাউকে তো কাজটা করতেই হবে, টিটু বলল তার বাবাকে। জানি না দানবের পরবর্তী শিকার কে হবে, তবে হাত পা গুটিয়ে অসহায়ের মতো তার বসে থাকা যায় না। বাবা মোড়া ছেড়ে উঠে দাঁড়ালো, দুই ছেলেকে জড়িয়ে ধরল বুকে। বেঁচে বর্তে ফিরে আসিস বাপ, বাষ্পরুদ্ধ কণ্ঠে বলল সে। লিটু দেয়ালে ঝোলানো বন্দুক জোড়া নামালো। টিটু কাঠের সিন্ধুক খুলে ধারালো দুটি রামদা বার করলে। একটা দিল বড় ভাইকে, নিজের কাছে রাখলো অন্যটা। তারপর ঠাকুমাকে প্রণাম করে বেরিয়ে পড়ল দুজনে। বাইরে ঘোর অন্ধকার, পশ্চিম আকাশে কাস্তের মতো এক ফালি বাঁকানো চাঁদ। পূব দিকে পা বাড়ালো দুই ভাই। ওই দিকেই জঙ্গল। ওরা যেখানটাতে পাহাড়ায় দাঁড়াবে ভেবেছে কাছাকাছি আসতে ফিসফিস করলো টিটু। ভাবছি ওটা কেমন দেখতে হবে বলতো? আমিও একই কথা ভাবছি, বলল লিটু। হয়তো কোনো দানব পাখিটা কি হবে, ছ্যাঁত করে আকাশ থেকে নেমে এসে ঘাড়ে শিরা ছিঁড়ে পালিয়ে যায়। দুজনেই আকাশে তাকালো। পাতলা সরু চাঁদটিকে ঘিরে আছে মেঘ। আকাশ থেকে কিছু উড়ে এলেও আঁধারে ঠাওর করা যাবে না। ওটা মাটির নিচের কোনো প্রাণীও হতে পারে, মৃদু গলায় মন্তব্য করলো টিটু। মাটিতে গর্ত খুঁড়ে থাকে, সুযোগ বুঝে হামলা চালিয়ে বসে পিছন থেকে। ছোট ভাইয়ের কথা শুনে গা কেমন ছমছম করে ওঠে বড় ভাইয়ের। পিছন ফিরে তাকায় সে, দেখা দেখি টিটুও, কিন্তু নিকষ আঁধারে কিছুই দেখা যায় না। অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো দুই ভাই। শেষের নীরবতা ভাঙল লিটু। চল, যে যার জায়গায় গিয়ে দাঁড়াই, তবে বেশি দূর যাস নে, হাঁক ছাড়লেই যেন সাড়া পাই। দুই ভাই দুই দিকে চলল। লম্বা লম্বা 40 কদম ফেলে দাঁড়িয়ে পড়ল। অন্ধকারে বন্দুকে গুলি ভরল লিটু। তারপর রামদাটা নরম মাটিতে পুঁতে রাখল। রামদার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। 40 কদম দূরে অন্ধকারে ভীত ভঙ্গিতে বন্দুকে হাত বুলাচ্ছে টিটু। তার হাত কাঁপছে। এতদিন জঙ্গলে খরগোশ, বন বেড়াল এবং বনমোরগ ছাড়া কিচ্ছু শিকার করেনি সে।
সাহসী বলে যতই নাম ডাক থাকুক, ভূতের ভয়ে তার বেজায়। সে লজ্জায় না বলতে পারেনি, বাধ্য হয়ে আসতে হয়েছে পাহাড়ায়। দানবটা ভূত প্রেত হতে পারে, নইলে তাকে কেউ এতদিনে দেখতে পায়নি কেন? ভূতের বিরুদ্ধে কি বন্দুক দিয়ে লড়াই করা চলে? আর ওটা যদি ভূত নাও হয়, ভয়ঙ্কর কোনো জন্তুও হয়, প্রয়োজনের সময়ে বন্দুক চালাতে পারবে তো সে? বড় ভাইকে দেখতে খুব ইচ্ছে করল টিটুর, কিন্তু ঝোপ এবং গাছের গাঢ় ছায়া যেন গিলে খেয়েছে লিটুকে। দেখা যাচ্ছে না কিছুই। ঘুরল টিটু, তারপর তাকালো গাঁয়ের দিকে। ইস, কেন যে মরতে মিটিংয়ে সবার সামনে বড় বড় কথা বলেছিল, বাবার সামনেও হামবাড়া ভাব দেখিয়েছে, যেন কিছু গ্রাহ্য করছে না। পেছনে টাস শব্দে একটা মরা গাছের ডাল ভাঙল। চড়কির মতো ঘুরল টিটু, কিন্তু কিছুই চোখে পড়ল না, আর কোনো শব্দও শোনা গেল না। পেশিতে ঢিল পড়ল টিটুর, বন্দুকের কুঁদো ঠেকালো মাটিতে, হেলান দিল। ঘুম ঘুম আসছে। আর ঠিক তখন ঘাড়ের কাছে সূঁচের মতো তীক্ষ্ণ ব্যথা ফুটল। কেউ ওর গলায় ধারালো নখে থাবা বসিয়েছে। তীব্র তীক্ষ্ণ আর্ত চিৎকারে ভেঙে খান খান হয়ে গেল বনভূমির নিশিনে ওই শব্দ। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। লাফিয়ে উঠল লিটু। ওর ভাইয়ের গলা না? এক হাতে বন্দুক, অপর হাতে রামদা নিয়ে চিৎকারে উৎসের দিকে ছুটল। কিন্তু গাঢ় অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। এমন সময় টিটুর ঘরে ঘরে গলা শুনতে পেল লিটু। গোঙাচ্ছে। আমাকে বাঁচা দাদা, আমাকে বাঁচা দাদা। গোঙানি লক্ষ্য করে ছুটল ও। আরো স্পষ্ট হয়ে উঠল গোঙানি। ভাইকে দেখা যাচ্ছে না, তবে ওর বেশ কাছে এসে পড়েছে লিটু, বুঝতে পারা যাচ্ছে। বন্দুকটা ফেলে দিল ও। অন্ধকারে গুলি করলে টিটুর গায়ে গুলি লাগতে পারে। দু হাতে রামদা ধরে মাথার উপর বন বন করে দুপাক ঘোরালো লিটু। কিছু একটা সঙ্গে বাড়ি খেলো ধারালো ফলা। রক্ত জল করে একটা চিৎকার শুনল লিটু। গা হিম হয়ে গেল ওর। টিটুর লাগেনি তো? ও তো আর ঘুমাচ্ছে না। অন্ধকারে হয়তো রামদার খুব ভাইয়ের গায়ে লেগেছে, মারা গেছে সে। বুক ফেটে কান্না এলো লিটুর। এমন সময় আবার গোঙাতে শুরু করলো টিটু। আমাকে বাঁচা দাদা, আমাকে বাঁচা দাদা। স্বস্তির পরশ ঝিরঝির করে নামলো লিটুর শরীরে। না, ওর ভাই মারা যায়নি। হঠাৎ একটা শব্দ শুনতে পেল লিটু। মরা পাতার উপর দিয়ে ছুটে যাচ্ছে কিছু একটা খচমচ শব্দ তুলে। ধেড়ে ইঁদুর টিঁদুর হবে হয়তো, তবে ওটাকে দেখতে পেল না লিটু। সে আন্দাজে ভাইয়ের পাশে এসে বসল। তখন মেঘের আড়াল থেকে বেরিয়ে এলো ক্ষীণকায় চাঁদ। তার অতি অল্প আলোয় টিটুর দিকে তাকিয়ে আঁতকে উঠল লিটু। টিটুর ঘাড়ে গেঁথে আছে চিম বসানো একটা কাটা হাত। কাটা কনুই থেকে রক্ত পড়ছে ঝরঝর করে। হাতটার আঙুলে বড় বড় ধারালো নখ। নখগুলো খামচে ধরে আছে টিটুর কাঁধ সহ ঘাড়। অন্ধকারের রামদার কোপে এ হাতটাই কেটে ফেলেছে লিটু। সময় মতো এসে পড়ায় রক্ষা পেয়েছে টিটু। কাটা হাতের মায়া ত্যাগ করেই পালাতে হয়েছে দানবকে। লিটু টিটুর ঘাড় থেকে টান মেরে ছুটিয়ে আনলো কাটা হাত। নখের আঘাতে গর্ত হয়ে গেছে ঘাড়ে, রক্ত ঝরছে। ক্ষতস্থানে রুমাল বেঁধে দিল লিটু। তারপর ভাইকে নিয়ে রওনা দিল গাঁয়ে। কাটা হাতটা পড়ে রইল সেই জঙ্গলের মধ্যেই। ওদের বাবা ভয়ার্ত শুকনো মুখে অপেক্ষা করছিল দোরগড়ায়। ছোট ছেলে চিৎকার শুনতে পেয়েছে। দু ছেলেকেই বেঁচে আছে দেখে
আনন্দে কেঁদে ফেলল সে। তোরা বেঁচে ফিরে এসেছিস, আমি তো জানতাম তোরা পারবি। টিটুকে খাটিয়ায় শুইয়ে দিল ওরা। ডেটল আর জল দিয়ে পরিষ্কার করলো ক্ষতচিহ্ন। আর কয়েক সেকেন্ড দেরি করলেই খবর হয়ে যেত টিটুর। ওকে জ্যান্ত ফিরে পেত না লিটু। ভাইয়ের ঘাড়ে ব্যান্ডেজ করতে করতে দানবের কথা ভাবছিল লিটু। কাটা হাত নিয়ে রক্তক্ষরণে ধুঁকতে ধুঁকতে জঙ্গলেই হয়তো মরে পড়ে থাকবে দানবটা। আহত টিটুকে নিয়ে লিটু এবং তার বাবা এত ব্যস্ত ছিল যে খেয়াল করেনি চুল্লির পাশে তার ঠাকুমা নেই। ঠাকুমা যে খিড়কির দরজা দিয়ে আবার রান্নাঘরে ঢুকেছেন তাও লক্ষ্য করেনি কেউ। ঠাকুমা কাঠের পিঁড়িতে বসে শীতল ক্রূর চোখে দুই নাতির দিকে তাকিয়ে থাকলেন। কেউ শুনল না তাঁর অসংখ্য ভাঁজ পড়া মুখ থেকে হিস হিস শব্দ বেরিয়ে আসছে, এবং কেউ দেখল না কালো চাদরের নিচে তিনি রক্তাক্ত একটা মাংসপিণ্ড লুকিয়ে রেখেছেন। এতক্ষণ আপনারা শুনছিলেন অনিশ দাস অপুর লেখা থাবা। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।